ফুরিয়ে আসছে ইসরায়েলি বাহিনীর শক্তিমত্তা, কমে আসছে নেতানিয়াহুর নৃশংস তৎপরতা। নিরীহ ফিলিস্তিনিদের হয়ে প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে হামাস ও তার মিত্রবাহিনীরা। তাই তো খোদ ইসরায়েলি মিডিয়াগুলো বলছে, গাজা উপত্যকার গভীর চোরাবালিতে আটকে পড়েছে ইসরায়েল। সামরিক শক্তির দিক থেকেও ইসরায়েল এখন শোচনীয় এক পরিস্থিতি মোকাবেলা করছে। তাছাড়া গাজায় চলমান আগ্রাসনের কারণে নিজ দেশেও ব্যাপক সমালোচিত হচ্ছে নেতানিয়াহু। গাজা ইসরায়েল যুদ্ধের কারণে ইসরায়েলের অভ্যন্তরে যেসব জটিলতা দেখা দিয়েছে তা নিয়েই আজকের প্রতিবেদন। ইসরায়েলি মিডিয়া দৈনিক হারেজ্য জানিয়েছে, ইসরায়েলি বিক্ষোভকারীরা তেল আবিবের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ করছে। শহরকে উত্তর ও দক্ষিণে সংযোগকারী আয়ালন রাস্তাটি তারা অবরোধ করেছে। এছাড়া 18 জন ইসরায়েলি মন্ত্রী এবং সংসদ সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ করেছে ইসরায়েলের জনগণ। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর মন্ত্রিসভার পতন এবং যুদ্ধবিরতি সহ বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছে। এদিকে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল নেতানিয়াহুর আইনজীবীর আবেদন নাকচ করে দিয়েছেন। নেতানিয়াহুর আইনজীবী তাদের প্রধানমন্ত্রীর বিচার আগামী বছরের মার্চ পর্যন্ত স্থগিত করার অনুরোধ জানিয়েছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল সেই আবেদন নাকচ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুর্নীতির মামলায় বিচার ব্যবস্থার কঠোর চাপে রয়েছেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন, গাজার যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার কারণ হলো এই বিচার এড়ানো। দৈনিক হারেজ্য ইসরায়েলি সেনাদের ব্যাপারে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তাদের তথ্য অনুসারে ইসরায়েলি সেনারা হ্যানিবল প্রোটোকল লঙ্ঘন করে নিজেদের বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে। এমনকি তারা নিজেরাই ইসরায়েলি বন্দীদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। জাতিসংঘে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েল ভূখণ্ডে আক্রমণ চালালে ইসরায়েলি সেনাদের হাতেই অন্তত 14 জন ইসরায়েলি সেনা নিহত হয়, যা তাদের সেনাবাহিনীতে ব্যাপক ফাটল ধরিয়েছে। ইহুদিবাদী নেতা নেতানিয়াহুর উপর থেকে অনেক আগেই ভরসা হারিয়েছেন দেশটির নেতাকর্মীরা। এবারে ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার ল্যাপিড স্বীকার করেছেন, তাদের সেনাবাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধে ভেঙে পড়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল সবসময় দীর্ঘ যুদ্ধের বিরুদ্ধে ছিল, কারণ আমাদের সেনাবাহিনী রিজার্ভ সৈন্যের উপর নির্ভর করে। সুতরাং এই ধরনের দীর্ঘ যুদ্ধের জন্য তারা উপযুক্ত নয়। এছাড়া সামরিক শক্তির দিক থেকেও ইসরায়েলের অবস্থাও বর্তমানে বেশ শোচনীয় অবস্থায় আছে। উত্তরাঞ্চলীয় ইসরায়েল সহ দক্ষিণে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যর্থ হয়েছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, যার কারণে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কিছু ইসরায়েলি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অবশেষে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল। গত সোমবার এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তিটি অর্থনৈতিকভাবে সক্ষম ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি উপহার, যাতে করে দেশটি প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণভাবে অবস্থান করতে পারে। 2010 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনের অনুমতিও দিয়েছে তারা। গত শুক্রবার ব্রাজিল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে 2011 সালে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন করেছে দেশটি। দক্ষিণ আমেরিকার অন্য মেরকোসুর সদস্যরা একই পদক্ষেপ নেবে কিনা তা স্পষ্ট নয়। প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির নেতৃত্বে আর্জেন্টিনার ডানপন্থী সরকার এটি করবে বলেও প্রত্যাশা করা যাচ্ছে না। অন্যদিকে উরুগুয়ে ও প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। ব্রাজিলিয়ায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইব্রাহিম আল জেবেন ব্রাজিলের সিদ্ধান্তকে সাহসী, সমর্থনমূলক এবং সময় উপযোগী বলে অভিহিত করেছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বার্তায় বলেছেন, এটি ফিলিস্তিনে শান্তি সমর্থনের কার্যকর উপায়। রাষ্ট্রদূত আরও বলেছেন, তিনি আশা করছেন মেরকোসুরের সঙ্গে ফিলিস্তিনের বাণিজ্য বৃদ্ধি পাবে। বর্তমানে বছরে তা মাত্র $32 মিলিয়ন রয়েছে। গত মে মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে প্রত্যাহার করেছিলেন। ইসরায়েলের মানবতা বিরোধী হত্যাকাণ্ড শুরুর কয়েক সপ্তাহ পরই দেশটির প্রেসিডেন্ট হিটলারের হলোকস্টের সঙ্গে ইসরায়েলের কার্যকলাপের তুলনা করেন।
ব্রাজিল সহ অনেক লাতিন আমেরিকান দেশ আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলাকে সমর্থন করেছে। ইসরায়েলের বিরুদ্ধে মামলার বাদী হতে লাতিন আমেরিকার কয়েকটি দেশ এর মধ্যে পদক্ষেপও নিয়েছে। তাদের মধ্যে অন্যতম কলম্বিয়া। যুদ্ধের কারণে মে মাসেই ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দেশটি। গত 7 অক্টোবর থেকে অনেক দেশই ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে রয়েছে স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড, বাহামাস, ত্রিনিদাদ ও টোবাগো, জ্যামাইকা, বার্বাডোস ও আর্মেনিয়া। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা নিয়ে শুরু থেকেই উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়ে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় অসহায় ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে এ পর্যন্ত বহুবার বিবৃতি দিয়ে আসছেন তুর্কি প্রেসিডেন্ট। তারই ধারাবাহিকতায় আবারও বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছেন এই নেতা। ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদপিষ্ট বলে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন এরদোয়ান। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে ফিলিস্তিনের ইসরায়েলের গণহত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এরদোয়ান। এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলকে এই অমানবিক হামলাগুলো বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি টানতে হবে। এখনও ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে। ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদদলিত হচ্ছে। গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে দখলদার ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননে যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে তারা। গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এরদোয়ান বলেন, তারা লেবাননকেও যুদ্ধের হুমকি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরায়েলকে অবশ্যই সরে আসতে হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে সিরিয়া এবং ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়েও খোলামেলা আলাপ করেন এরদোয়ান। সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে এরদোয়ান বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলেই আমরা সাড়া দেব। আমরা তুরস্ক সিরিয়া সম্পর্ককে আগের অবস্থানে দেখতে চাই। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের বিষয়ে জোর দিয়ে এরদোয়ান যোগ করেন, ইরান আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আশা করি নতুন সময়ে তুর্কি ইরান সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাবে।